আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণের ডিসিদের নির্দেশ, পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা। সংখ্যালঘুদের রক্ষা সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে ডিসিদের নির্দেশ দেবে ইসি। সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ। ৩১ দফার আলোকেই হবে দেশ পুনর্গঠন, মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির লক্ষ্য, বললেন তারেক রহমান। এবং কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবে বিদ্রোহী নারী ফুটবলাররা। আমিরাত সফরের পরই ফিরছেন ক্যাম্পে। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে এখন থেকে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনে তুলে দেওয়ার ঘোষণা দেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী দিনে তিনি এ নির্দেশ দেন। হাসিব বিল্লার প্রতিবেদন। গণ অভ্যুত্থানের ৬ মাস পর রোববার এক ছাদের নিচে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধিদের ৩ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। টিমের ক্যাপ্টেন হিসাবে নিজেকে তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সরকার গঠনের ৬ মাসে অনেক ভুলভ্রান্তি হয়েছে, এখন থেকে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। ডিসিদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। আইন শৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই। আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। পাসপোর্ট পাওয়াকে নাগরিক অধিকার হিসেবে উল্লেখ করে এর জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে স্পষ্ট করে দেন প্রধান উপদেষ্টা। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এবারের জেলা প্রশাসক সম্মেলনে ৩০টি কার্য অধিবেশন হবে। ইতোমধ্যে ডিসি ও বিভাগীয় কমিশনাররা তাদের মোট ৩৫৪টি প্রস্তাব জমা দিয়েছেন। মানুষ বলে যে হ্যাঁ, ওই সবচেয়ে আমাদের সময় যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে, উনি এই কাজটা করে গেছেন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন চলতি মাসের শেষে প্রকাশ করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বললেন, সুপারিশ নিয়ে সব সাংবাদিক ইউনিয়নের সাথে
কথা বলে সংস্কার করা হবে। সকালে প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় প্রেস সচিব বলেন, শেখ হাসিনার আমলে যত ধরনের বয়ান জন্ম নিয়েছে সবকিছু নথিভুক্ত করা হবে। হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানে নিরপেক্ষ ভূমিকা পালনকারী গণমাধ্যমকে সম্মান প্রদর্শন করেন শফিকুল আলম। আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, গণমাধ্যমে এখনও পুরোপুরি ফ্যাসিবাদের দোষরমুক্ত হতে পারেনি। জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো আর শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না। জেলা প্রশাসকদের সম্মেলনে এমন বার্তা দেবে নির্বাচন কমিশন। দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। 31 দফার আলোকে দেশকে পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নড়াইলে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলাতন্ত্র থেকে শুরু করে অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সবকিছু ধ্বংস করেছে। রিপন হোসেনের প্রতিবেদন। দীর্ঘ 16 বছর পর নড়াইলে বিএনপির আনুষ্ঠানিক সম্মেলন। এতে অংশ নিতে ভোর থেকে নড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদের তারেক রহমান সাহেবের এই বার্তা আমরা জনগণের মাঝে পৌঁছে দিতে চাই। তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য আমরা আগামী দিনে পার্লামেন্ট নির্বাচনে যাতে জয়ী হতে পারি, সেই কারণে আজকে একটি নেতৃত্ব তৈরি হবে। আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার হবে ইনশাআল্লাহ, এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে। আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। সহকর্মীবৃন্দ, পরে দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান 31 দফার আলোকে দেশকে পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির লক্ষ্য। আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। আওয়ামী লীগ আমলাতন্ত্র থেকে শুরু করে অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সবকিছু ধ্বংস করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। সম্মেলনে জেলার 707 জন দলীয় কাউন্সিলর ভোট দিয়ে শীর্ষ নেতৃত্ব নির্বাচন করবেন। এখন নড়াইল। এদিকে ভারতের ঘনিষ্ঠ মিত্র দাবি করা আওয়ামী লীগের 3 দফা শাসনামলে সীমান্তে প্রাণ গেছে 6 শতাধিক বাংলাদেশির।
2024 সালে বিএসএফ এর হাতে দেশের একক বিভাগ হিসেবে সর্বোচ্চ সংখ্যক 10 জনের প্রাণহানি হয়েছে রংপুর বিভাগে। এদিকে পরিবর্তিত প্রেক্ষাপটে আসন্ন ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন ঘিরে বিচারের আশায় ফের বুক বেঁধেছেন কুড়িগ্রামের ফেলানীর পরিবার। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন মুহসিন আলী। বিএসএফের ছোড়া বুলেটে বিদ্ধ কিশোরের বুক, মৃত্যু হলেও যেন মুক্তি মেলেনি। প্রাণহানির পরও কাঁটাতারের ঘণ্টা পাঁচেক উল্টো হয়ে ঝুলে থাকতে হয়েছে নিথর ফেলানীকে। 2011 সালের জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ হারিয়ে কেবল ফেলানী নয়, ঝুলেছিল পতিত আওয়ামী লীগের ভারতের প্রতি নতজানু নীতির প্রতিচ্ছবি। নির্মম এই মৃত্যুতে কুড়িগ্রামের ফেলানী দেশের বিবেকবান আপামর জনতার হৃদয়ে জ্বালিয়েছিল বন্যী শিখা। যে আমার বড় বোনকে মারছে তার যেন অনেক বড় শাস্তি হয়। ওই সরকার আমলে তো বিচার হইল না, এখন এই সরকারের কাছে তো দাবি আমাদের আমার ফেলানির বিচারটা যদি হয়, হইলেই মনে করেন যে আর ওইদিকে বাংলাদেশের লোকেরা মারবেও না। কেবল ফেলানী নয়, গেল 14 বছরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি প্রায় 6 শতাধিক। আওয়ামী লীগের সবশেষ আমলে 5 বছরে নিহত 162 জন। এই পরিসংখ্যানে কেবল 2024 সালে বিএসএফের হাতে সীমান্ত জুড়ে যে প্রাণহানি হয়েছে, সেখানে একক বিভাগ হিসেবে রংপুরের 3 জেলায় প্রাণহানি সর্বোচ্চ। বিভাগের 3 জেলা লালমনিরহাট, ঠাকুরগাঁও আর পঞ্চগড় সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে প্রাণ গেছে 10 জন বাংলাদেশি নাগরিকের। পট পরিবর্তনের পর পতিত সরকারের করা অসম চুক্তি ঘিরে বিএসএফের তৎপরতায় আতঙ্ক সীমান্তবর্তী গ্রামগুলোতে। ওইদিক দিয়ে যাতায়াত গরু বাছুর নিয়ে যাইতো, এখন আর ওসব গরু বাছুরও নিয়ে যায় না, মাছ দুনো শহর ওইদিকে যায় না, খড়ি কুটা কোনো যায় না। আমার সাথে অত্যাচার করেন, গরু বাছুর আমার ঘাস খোয়াই, আমার তো আর কোনো বেলাক টালাক করি না। গাঞ্জা দেয়, ফেন্সিটেল, মদ, ট্যাবলেট, এই বাংলাদেশ নষ্ট করছে, ভারত নিজে বিএসসি মাল দিয়েছে। ওরা তো ওই বন্দুক দেখাছে, গুলি ওঠা আছে, ওরা ওই 3 ঘন্টা বেড়া দিল শুক্রবারে। গেল কয়েক বছরের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, ভারতের সঙ্গে রংপুর বিভাগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। 2024 সালে কেবল এ জেলা থেকেই বিএসএফের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 5 জন বাংলাদেশি। এছাড়া পঞ্চগড়ে 3 জন ও ঠাকুরগাঁওয়ে 2 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে। 1 বছরে কেবল রংপুর বিভাগের 3 জেলাতেই প্রাণ গেছে 10 জনের। এছাড়া শেখ হাসিনার পতন ও পলায়নের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের শূন্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আওয়ামী লীগের বিগত 3 দফার শাসনামলে 1.5 দশকে 6 শতাধিক বাংলাদেশি বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন। আওয়ামী লীগ সরকার ভারতের কাছে সব মৃত্যুর কারণ জানতে চাওয়া তো দূরের কথা, আন্তর্জাতিক কোনো ফোরামেও এসব নিয়ে কোনো টু শব্দ উচ্চারণ করেনি। স্থানীয়রা বলছেন যে চোরাকারবারি যদি সত্যি হয়, তাহলে এটি কেবল একটি দেশের নাগরিকের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। তাহলে কেবল বাংলাদেশ সীমান্তেই কেন মানুষ মরছে? একই সঙ্গে তারা এ প্রশ্ন করছেন যে চুরির শাস্তি কি শুধুই মৃত্যু? যদি সীমান্তে কারো গতিবিধিকে সন্দেহজনক মনে হয়, তাকে বড়জোর গ্রেফতার করা যেতে পারে, কিন্তু সে মানুষটাকে ঠান্ডা মাথায় গুলি করা, এই কাজটা যে করে ভারত, এটা বেসিক্যালি বাংলাদেশের প্রতি তাদের যে নেতিবাচক মনস্তত্ব, তার থেকেই তারা এটা করে থাকে। রংপুর বিভাগের সঙ্গে উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্ত 278 কিলোমিটার দীর্ঘ। এদিকে 156 কিলোমিটার সীমান্ত এলাকার জেলা ঠাকুরগাঁওয়ে গেল বছর নিহত হয়েছেন 2 জন বাংলাদেশি। 3 জন নিহতের ঘটনা আছে পঞ্চগড়ে। সেখানে 2024-এর মে মাসেই হত্যা করা হয়েছে 2 জন বাংলাদেশি নাগরিককে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, বিএসএফের হাতে আওয়ামী লীগের প্রথম দফার শাসন আমলে 270, পরের দফা 146 আর সবশেষ আমলে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা 162 জন। একই সংস্থার আরেক হিসেবে উঠে আসে 2011 থেকে 9 বছরে নিহত আহত সহ ভারতীয় সীমান্তে নিপীড়িত এদেশের নাগরিকের সংখ্যা 1486 জন, যার বেশিরভাগ ঘটনাই সংঘটিত হয়েছে দেশের উত্তর জনপদের সীমান্তবর্তী এলাকাগুলোয়। ভারত বিরোধী যে প্রচারণা বাংলাদেশে চলছে বা ক্যাম্পেইনগুলো চলছে, যেটা ইন্ডিয়াও অনেকবার কমপ্লেইন করছে, তো এইটার পেছনে আমার মনে হয় তাদের যে অগ্রাসী মনোভাব, সীমান্তে হত্যা, এই সমস্ত বিষয়গুলো বন্ধ করতে হবে।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত লাইনের 150 গজের মধ্যে কোনো অবকাঠামো বা কর্মকাণ্ড করতে হলে অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে জানানোর নিয়ম থাকলেও সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে একক সিদ্ধান্তে কাঁটাতারের বেড়া ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে পাহারা চৌকি বসিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে বিএসএফ। সচেতন মহলের ভাষ্য, সম্প্রীত সৌহার্দ্যের প্রতিবেশী সুলভ সম্পর্ক টেকসই করতে একদিকে যেমন দরকার পারস্পরিক সমতায়নের ভারসাম্যপূর্ণ স্বার্থ, তেমনি প্রয়োজন এসব হত্যাকাণ্ডের যথাযথ জবাবদিহিতা। তবে সে পথ কতটা সুগম হয় তা জানতে অপেক্ষা দুই দেশের সীমান্ত সম্মেলনের সিদ্ধান্ত পর্যন্ত। মোকাররম হোসাইন, এখন রংপুর। তিস্তার পানি অভিন্ন বন্টন ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার কর্মসূচিতে নামতে যাচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দারা। তিস্তা নদীরক্ষা আন্দোলন এই কর্মসূচির ডাক দিয়েছে, যা বাস্তবায়নের প্রস্তুতি চলছে নদীর বিভিন্ন স্তরে। তবে শুষ্ক মৌসুমেও নদীতে হঠাৎ পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। তাঁবু টাঙানো মঞ্চ নির্মাণ সহ তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘন্টার অবস্থান কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছিল জোরে সোরে। এমন সময় হঠাৎই পানি বাড়তে শুরু করে তিস্তা নদীতে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাজ। রোববার সকাল থেকে পানি কমতে শুরু করলে আবারও কাজ শুরু হয়। তবে শুকনো মৌসুমে এমন পানি বৃদ্ধি স্বাভাবিকভাবে দেখছেন না স্থানীয়রা। সন্ধ্যার পর থেকে নদীর ঘেট একটু 3 ফিট ভাসানোর পরে আস্তে আস্তে পানিটা কমতেছে। পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। এই পানি প্রবাহকে স্বাভাবিক বলছে তারা। সাধারণত 3000 কিউসেক পানি থাকে শুষ্ক মৌসুমে। গত কয়েকদিনে তা নেমেছিল 1800-তে। পানি ছাড়ার ফলে পানির পরিমাণ হয়েছে 3600 কিউসেক। 7 দিন ধরে এভারেজ পানি ছিল আপনার 3000 কিউসেক। হঠাৎ করে পানি কিছুদিন আগে পানি কমে গেছিল 1800 কিউসেক। আবার পানি বেড়ে 3600 কিউসেক হয়েছে। পানি তো সবসময় সমান আসে না, একটু ফ্লাকচুয়েট করে। 100, 200, 300, 400 কিউসেক পানি ফ্লাকচুয়েট করে, সেটা স্বাভাবিক। যে কোনো মূল্যে কর্মসূচি সফল করে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট। হাইকোর্টের আদেশে বাতিল হওয়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্তরা নিয়োগ ফিরে পেতে সচিবালয়ের সামনে আজও অবস্থান করছে। তাদের উপর জলকামান থেকে পানি ছুটেছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন যে দাবি পূরণে তারা কোনো আশ্বাস পেয়েছে কিনা এবং ওই এলাকায় যান চলাচলের কি অবস্থা? সাকিব, জানেন যে বিগত 11 দিন ধরে তারা তাদের যে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে কিন্তু তারা শাহবাগে অবস্থান করছিল এবং বিক্ষোভ সমাবেশ করছিল। তবে 11 দিন পরে কিন্তু তারা আজকে তাদের যে নিয়োগে বাতিল হয়েছে সেই বাতিলের বিরুদ্ধে একটি আপিল করা হয় কোর্টে। সেই আপিলের রায় আজকে বা আপিল শুনানির কথা ছিল আজকে, তবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। এর ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু প্রথমত শাহবাগের দিকে যাওয়ার কথা থাকলো, তারা কিন্তু পরবর্তীতে শাহবাগ থেকে তারা কিন্তু প্রেস ক্লাবে যাওয়ার কথা ছিল, সেখানে প্রেস ক্লাবে না যেয়ে তারা সচিবালয়মুখী হয়। এর ফলে কিন্তু তারা সচিবালয়ের সামনে এসে অবস্থান করলে সেখানে কিন্তু জলকামান নিক্ষেপ করা হয়। এর পাশাপাশি কাঁদানে গ্যাস সহ আচ্ছা, আপনি এখন হয়তো দেখতে পাচ্ছেন এখানে কাঁদানে গ্যাস মারা হয়েছে। এর ফলে কিন্তু এক প্রকার কথা বলতে সমস্যা হচ্ছে। এখানে পুরো তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু এখানে দাঁড়ানোর মতো অবস্থা আসলে নেই। আমি দুঃখিত, আসলে কাঁদানে গ্যাসের জন্য কিন্তু কথা বলতে অসুবিধা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে কাঁদানে গ্যাস মারা। সানি মৃধা, আপনি নিরাপদে থাকুন। আমরা আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে খুবই এখানে কিন্তু কিছুক্ষণ আগে যেহেতু জলকামানের মাধ্যমে পানি ছেটানো হয়েছে এবং এরই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে জলকামানের মাধ্যমে পানি ছেটানোর পাশাপাশি কিছুক্ষণ আগে কিন্তু কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে। আমরা জানি যে আসলে বেশ কিছুদিন যাবতই কিন্তু যে প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীরা তারা কিন্তু অবস্থান করেছেন, এর আগে শাহবাগে অবস্থান করেছেন এবং সেখানেও কিন্তু একটা বড় একটা সময় তারা অবস্থানের পর কিন্তু পুলিশের সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে এবং সব মিলে আসলে আজকেও কিন্তু তারা সচিবালয়ের সামনে দাঁড়িয়েছিলেন এবং সেখানে যা অবস্থা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সানি মৃধা এবং
তার মাধ্যমে কিন্তু সবশেষ যে অবস্থা, অর্থাৎ পুলিশের সঙ্গে যে সংঘর্ষ লেগেছে সেই অবস্থা কিন্তু দেখতে পাচ্ছিলাম। এদিকে পিটার বাটলারের অধীনে জাতীয় দলের ক্যাম্পে ফিরবেন বিদ্রোহ করা 18 জন নারী ফুটবলার, এমনটাই জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আসন্ন আরব আমিরাত সফরে বিশ্রামে থাকবেন বিদ্রোহী ফুটবলাররা, সফর শেষেই যোগ দেবেন ক্যাম্পে। বিস্তারিত তাসওয়ার নাফির প্রতিবেদনে। আমরা বসতে চাই, এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক। 30 জানুয়ারি 2025 হঠাৎই উত্তাল বাফুফে ভবন। সাফজয়ী দলের 18 ফুটবলারের গণ অবসরের হুমকি, কারণ দ্বিতীয় মেয়াদে আবারও নারী দলের দায়িত্বে ব্রিটিশ কোচ পিটার বাটলার। তার অধীনে অনুশীলন করবে না সিনিয়র সহ দলের বেশ কয়েকজন ফুটবলার। একদিন আমাকে মাঠে নামায়নি। এই অবস্থায় তৈরি হয় নারী ফুটবল নিয়ে সংকট। সমস্যা সমাধানে বাফুফের সভাপতির নেতৃত্বে তৈরি হয় জরুরি কমিটি। কোচ আর ফুটবলারদের দূরত্ব কমাতে বাফুফের সিদ্ধান্ত এবার চূড়ান্ত, ক্যাম্পে ফিরছেন বিদ্রোহ করা 18 নারী ফুটবলার। মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, বাট এখন ফিরবে না। ওরা আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 তারিখ থেকে। আপনারা জানেন যে আমরা আরব আমিরাতে যাব একটা প্র্যাকটিস ম্যাচ বলেন, ফিফা উইন্ডো বলেন, সেটা খেলার জন্য। তো সেহেতু আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে, টিম চলে যাবে 24 তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে 24 তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপর ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। তবে দৃশ্যপট আরও বদলে যায় যখন কোচ পিটার বাটলারও জানিয়ে দেন এই ফুটবলারদের সাথেও থাকতে চান না তিনি। তবে এ ব্যাপারে কোচের সাথে এখনো কথা হয়নি বাফুফের কোনো কর্তার। আশ্বাস মিলে কোচকেও রাজি করাবেন তারা। কোচের সাথেও আমাদের বসতে হবে, কোচকেও কাউন্সিলিং করতে হবে, কোচকেও বোঝাতে হবে যে তোমার টিম বন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা একদিনে হবে না, এটা সময় লাগবে। নারী ফুটবলের এমন সংকটাপন্ন পরিস্থিতি ভবিষ্যতে আর যাতে না হয় সেজন্য ফুটবলারদের আলাদা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবেন বলে জানান নারী উইং প্রধান। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। সাতপন্থীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার সব আয়োজন। এ সময় বাংলাদেশ সহ সমগ্র মানবকুলের শান্তি, সমৃদ্ধি, আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। লাখো কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাক্তির। জাবেদ আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। এই বিশাল জমায়েত ফজিলত ও রহমতে ঢাকা। মুসল্লিদের পথের এ গন্তব্য অভিন্ন। রবের দয়া অনুগ্রহ লাভে সকাল থেকে বিশ্বের অন্যতম ধর্মীয় এ জমায়েত আমলের আল্লাহর কাছে আত্মসমর্পণের কাফেলা হয়ে ওঠে। দ্বিতীয় পর্বেও রোজা কালেমার আমলে 58তম বিশ্ব ইজতেমার ময়দানে দিনের প্রথম ভাগের তালিম শুরু হয়। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ীদের সাথে অংশ নেন তাবলিগ জামায়াতের মুরব্বী সাদ কান্দলবির অনুসারীরা। শেষ দিনে ফজরের নামাজের পরেই বয়ান শুরু করেন মাওলানা মোরসালিন মুনির বিন ইউসুফ। বয়ান থেকে আল কোরআনের সুমহান বাণী, আকিদা, ফরজ ইবাদতের গুরুত্ব প্রচার করা হয়। মুসলিমরা জানান তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের বিশ্বাসের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যায়। একই সঙ্গে ক্ষমার ফয়সালা জারি থাকে কিয়ামত পর্যন্ত। সমস্ত মুসলমানকে নামাজি হয়, দিনদার হয়, আল্লাহকে বই করে, আল্লাহকে ডরায়। এই দোয়া আল্লাহ থেকে ফানা চাইতেছি আমরা। দেশের প্রত্যেকটা মানুষের নিরাপদ থাকতে হবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। মানুষের মধ্যে দিনদারি আসে, মানুষ যেন দিনের উঠতে পারে, আমরা যেন সবাই ভাই ভাই হয়ে চলতে পারি। রোববার 12:30টার পর নিজামুদ্দিন অনুসারীর দিল্লির মুরব্বী মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাত শুরু করেন। আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় তুরাক্তির। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানাইছেন শুধু ইবাদতের জন্য। মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, এটি আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। এখান থেকে 1 ও 3 চিল্লার সাথীরা ছোট ছোট জামাত নিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে যাবেন। এবারই প্রথম শবে বরাতের পূর্ণময় রজনীর মধ্যে ইজতেমা অনুষ্ঠিত হলো। ময়দানে এখন পর্যন্ত 3 জন মুসল্লি ইন্তেকাল করেছেন। দেশের 64টি জেলা থেকে নিজামুদ্দিন মার্কাজ অনুসারীরা অংশ নিয়েছিল। এসেছেন 49টি দেশের 3000-এরও বেশি বিদেশি মেহমান।
58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্দলবির বড় সন্তান মাওলানা ইউসুফ বিন সাদ। দীর্ঘ মোনাজাতে মুসলিম উম্মার জন্য রবের দরবারে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। বলা হয়েছে কালেমার উপর স্থির হতে পারলে ইহকাল ও পরকালে মানবকুলের পথ সহজ হয়ে যাবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। সিএনজি অটোরিকশা চালকদের অবরোধ ও বিক্ষোভের মুখে জরিমানা ও মামলার বিধান সংক্রান্ত নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। জনভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায়, পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল থেকে রাজধানী যাত্রাবাড়ির শনি রাখড়া, রামপুরা, মিরপুর সহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। সড়কে দেখা দেয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন অফিসগামী সাধারণ মানুষ। এরপর জনভোগান্তি এড়াতে 4-3 হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যু করার নির্দেশনা বাতিল করা হয়। ডিএমপির পক্ষ থেকেও যান চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ জানানো হয়। জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামকে হত্যার ঘটনায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে চট্টগ্রামে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ফজলে করিমের তদন্ত প্রতিবেদন 8 এপ্রিল দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানো হয় তাকে। গেল 12 সেপ্টেম্বর সকালে আখাউড়া সীমান্ত থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এদিকে প্রসিকিউটর জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচারই প্রাধান্য পাবে। এখানে সময় এবং অন্য কোনো বিষয় বিবেচ্য নয়। এবিএম ফজলে করিম চৌধুরী, ওনাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা, আহত এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। তারই ভিত্তিতে তার বিরুদ্ধে এই প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জামালপুরের ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, গেল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সে আত্মগোপনে ছিল। একই অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেপ্তার করা হয়। অনুমতি না নিয়েই গ্রাহকের পোর্টফোলিও থেকে শেয়ার কেনাবেচা ও ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে বিনিময় সিকিউরিটিজের বিরুদ্ধে। দফায় দফায় শেয়ারের দাম কমতে থাকলেও টাকা ফেরত চান গ্রাহক। এতে আবারও না জানিয়ে শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটির শাখা পরিচালক। এতে একাধিক আইন লঙ্ঘনে কঠিন শাস্তির কথা জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর মন্দা বাজারে বিনিয়োগকারী বিমুখতা ঠেকাতে গ্রাহকের পুরো টাকা ফেরত দেয়া নিশ্চিত করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। বিনিময় সিকিউরিটিজের এজেন্ট পল্টন শাখায় এজেন্ট ইনচার্জ মহিবুল্লাহর আন্ডারে একটা অ্যাকাউন্ট ওপেন করি। বিনিময় সিকিউরিটি এক্সচেঞ্জে আমি মূলত 20,62,000 টাকা জমা দিয়েছি। বিনিময় সিকিউরিটিজের পরিচিত মুহিব নামের একজন এজেন্টের মাধ্যমে শেয়ার ব্যবসায় যোগ হন দুই বন্ধু শফিক ও শাহাদাত। 26 ও 21 লাখ টাকা বিনিয়োগের কিছুদিন পরেই সেই এজেন্ট অনুমতি না নিয়েই শেয়ার ক্রয় করেন। এ নিয়ে জানতে চাইলে দেয়া হয় ভালো মুনাফার আশ্বাস। টাকাটা জমা দেওয়ার পরপরই ওদের ইচ্ছা মতো ওরা কেনাকাটা শুরু করলো। তারা জেড ক্যাটাগরি কিছু শেয়ার কেনা শুরু করলো। কিছুদিন পরে দেখলাম মার্জিন করার পরে আমরা তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি হঠাৎ করে মার্জিন নিয়ে আসলেন কেন? আপনাকে তো আমি লোন নিতে বলি নাই। আমার 26 লাখ টাকা এগেনস্টে তারা 28 লক্ষ টাকা আমাকে মার্জিন দিয়েছে। বিনিময় সিকিউরিটিজের এজেন্টের কেনা শেয়ারের দাম অস্বাভাবিক কমতে থাকলে দুশ্চিন্তায় পড়েন শফিক ও শাহাদাত। লোকসান মেনে নিয়ে টাকা ফেরত চাইলে মুহিব পরিচয় করিয়ে দেন বিনিময় সিকিউরিটিজের সেনা কল্যাণ ভবনের শাখা পরিচালক মনিরের সাথে। কোর্টে কোনো প্রকার যাতে লেনদেন যাতে না করে এই অভিযোগ দেওয়ার পরবর্তীতেও আমার এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা আমার কোর্ট থেকে শেয়ার বিক্রি করে। কনসার্ন ছাড়াই কিনতেছে, যখন বিক্রি করতে না করতেছি তখন আবার বিক্রি করে দিচ্ছে। স্টক এক্সচেঞ্জের আইনে সিকিউরিটিজ হাউসের অনুমোদিত শাখা ছাড়া এজেন্টের নিয়োগ শাস্তিযোগ্য অপরাধ হলেও এর দায় স্বীকার করেন মনির।
সেই সাথে বিনিয়োগকারীর অনুমতি ছাড়া আইন ভেঙে অতিরিক্ত মার্জিন নিয়ে সেটার সুদ নিজেরাই পরিশোধ করেন মুহিব ও মনির। পল্টনে ওদের অফিস, পরে শুনলাম যে এটা অবৈধ অফিস, ওদের নাকি এই অফিসটা ছিল না। তবে নভেম্বরের মধ্যে বিনিয়োগকারী দুজনকে টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তারা। এ সময় না জানিয়ে কিছু শেয়ার বিক্রি করলে তা বন্ধে চিঠি দেয় শফিক। পরে সময়ক্ষেপণ করলে বিনিময় সিকিউরিটিজের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে শফিক ও শাহাদাত। তো মনির এখানে পাঠাইলো যে আপনারা ওর সাথে বসে সেটেল করেন। এই বিষয়ে মুহিব ও মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর মেলেনি। তবে বিনিময় সিকিউরিটিজের এমডি বিষয়টি কারসাজি বলে দায় চাপান ভুক্তভোগী বিনিয়োগকারীদের উপর। আমরা এখানে একটা স্ক্যাম শিকার। আমরা দেখুন আমার টাকা আমি ওনাকে কেন ফোর্স করে লোন দিতে যাবো ভাই, আমার কোন স্বার্থ আছে? আমাদের একটা লিখিত দিয়েছে যে আমি আমার সাথে 10 দিনের মধ্যে স্যাটিসফাই করে ফেললাম। মার্জিন নেওয়ার সঙ্গে তাদের সঙ্গে এগ্রিমেন্ট আছে, আমার অ্যাপ্লিকেশন আছে, কিন্তু বেসিক্যালি তারা কোনো কিছু দেখাতে পারেনি। আমি যদি জানুয়ারি পর্যন্ত রাখি তাহলে আমার ফুল টাকা দিবে, আর যদি জানুয়ারি পর্যন্ত না রাখি নগদ নিয়ে নেই নভেম্বরের 3 তারিখের মধ্যে, তাহলে 16 লাখ টাকা দিবে। পরে বিএসইসি ও ডিএসির দ্বারস্থ হয় শফিক ও শাহাদাত। এখানে সময় বাড়িয়ে গড়িমসি করতে দেখা যায়। একসময় বাধ্য হয়ে শেয়ার বিক্রি করেন শফিক। তবে টাকা দিতে প্রত্যয়নপত্রের জন্য বাধ্য করে বিনিময় সিকিউরিটিজ। এই বিষয়টা সমাধানের আশ্বাস দিয়ে থাকলো এখনো পর্যন্ত আশাবাঞ্জক কোনো সমস্যার সমাধান আমাকে তারা করে নাই। আসলে এইভাবে করেই তো মানুষ আত্মহত্যা করতেছে, ফকির বানাই দিচ্ছে। এই যে মার্জিনের মানে আপনি মার্জিন চাচ্ছেন, আপনার জোর করে মার্জিন দিয়ে। এখন কেন এটা একটা ধরেন যে বিষয়, আইন ভেঙে এজেন্ট নিয়োগ, মার্জিন ঋণ নেওয়া ও নিয়ম বহির্ভূত শেয়ার লেনদেনে কঠিন শাস্তির বিধান রয়েছে বলে জানায় বিএসইসি। ইন্টারমিডিয়েট আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সেইটা ইন্টারমিডিয়েট আচরণের কারণে হয়েছে এটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্লায়েন্ট যাতে তার ফান্ড ফেরত পায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। অপরদিকে পুঁজিবাজার ভালো রাখতে শুধু শাস্তি বা জরিমানা নয়, বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়া নিশ্চিত করতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এই ধরনের কেস যদি ইনভেস্টিগেট করে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে এখানে সত্যিকার অর্থে গ্রাহক এখানে প্রতারিত হয়েছে, বাজারে আস্থা বৃদ্ধির স্বার্থে আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্রাহকের টাকা ফেরত দানের ব্যবস্থাটা রাখতে হবে, তারপর ফাইনের ব্যবস্থাটা থাকবেই। দেশের পুঁজিবাজারে মাঝে মধ্যেই বিনিয়োগকারীকে এভাবে অর্থ হারাতে হয়, যা আস্থা সংকটের মধ্যে বিনিয়োগকারীকে এই মন্দাবাজারে বিমুখ করে। গত কয়েক বছরে পুঁজিবাজারে ব্রোকারেজ ও সম্পদ ব্যবস্থাপকের অর্থ আত্মসাতের কারণে শত শত কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারী, যার পুরোটা এখনও ফেরত দেওয়া হয়নি, আর যে কারণে বর্তমানে বাজারে আস্থার বড় ঘাটতি রয়েছে। তাই বিনিয়োগ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থা যে প্রতিজ্ঞা করেছে তা বিনিময় সিকিউরিটির ক্ষেত্রে কতটা রক্ষা করে সেটাই এখন দেখার বিষয়। আর বিনিয়োগকারী যদি পুরোটা অর্থ ফেরত না পায় তবে শেয়ার বাজারের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী ছাঁটাই প্রকল্পের কারণে স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন হাজার হাজার মার্কিন। চাকরি চলে যাওয়ার চেয়ে ছেড়ে দিয়ে কয়েক মাসের বেতন নিয়ে অন্য বেসরকারি চাকরি খোঁজাকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ভার্জিনিয়ার ৩৭ বছর বয়সী কনস্ট্যান্টাইন কিরিয়াকাও কাজ করছেন পররাষ্ট্র দপ্তরে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন স্বেচ্ছায় চাকরি ছাড়ার অফার গ্রহণ করবেন, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের কারণে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে চাকরি চলে গেছে তার স্ত্রীর। Federal government saying all federal workers who would like to sign up for the deferred resignation and resign, you'll not have to work and get paid for 7 to 8 months. Full benefits, full salary. কিন্তু আবেদন করার আগেই শেষ হয়ে গেছে অফারের মেয়াদ। ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গেছেন তিনি, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে তার। স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে 7 থেকে 8 মাসের বেতন পাওয়া আর হলো না কনস্ট্যান্টাইনের। I live in Virginia Beach, Virginia. It's about a 3.5-4 hour drive from my home office. We have 3 young girls. My wife's once again unemployed. স্বেচ্ছায় সরকারি সুবিধা নিয়ে চাকরি ছাড়া না হয় হঠাৎ চাকরি চলে যাওয়া, এই দোটানার মধ্যেই পড়ে গেছেন হাজার হাজার মার্কিন সরকারি আর বেসামরিক কর্মী। এখন পর্যন্ত সরকারি ৭৫,০০০ কর্মী ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছায় চাকরি ছাড়া আর পেনশন নেয়ার অফার গ্রহণ করেছেন। ক্ষমতায় এসে পুরো দেশে সরকারি কর্মী ছাঁটাইয়ের নতুন পথ বেছে নিয়েছিলেন তিনি। 23 লাখ সরকারি কর্মীকে দিয়েছেন চাকরি থেকে অব্যাহতি নিয়ে 8 মাসের বেতন পাওয়ার সুযোগ। অনেকে চাকরি ছাড়ছেন বাধ্য হয়ে, অনেকের হয়েছে অবসরে যাওয়ার সময়, অনেকে আবার বেসরকারি কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরির আশায় ছেড়ে দিচ্ছেন সরকারি চাকরি। গেল 20 জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, যেই ব্যক্তি দেশকে নিরাপদ রাখেন তিনি কোনো আইন ভঙ্গ করেন না। ঈশিতা ব্রহ্ম, এখন, বিশ্ব।
অনুশীলন ম্যাচ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশ। দুবাইয়ে প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই বলছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। পাকিস্তান শাইন্সের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ সোমবার। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিড করার চেষ্টা করবো প্র্যাকটিস ম্যাচ থেকে। আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে। প্রথমে আমরা জিম করলাম, তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো, খুবই ভালো গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি। সো খুব ভালো একটা ফিল হচ্ছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, ফিলটা আসলে কেমন হয়। সো ওভারঅল আজকে প্র্যাকটিসে খুব ভালো একটা ফিল হয়েছে আমাদের। সীমারেখা টানা নেই, তবুও মাঠেই যেন শেষ ক্রীড়া উন্মাদনা। ক্রীড়াঙ্গনের নানাবিধ গল্প, অথচ বই মেলায় ক্রীড়া সংশ্লিষ্ট বই খুঁজতে চালাতে হয় চিরুনি তল্লাশি। লেখক, ক্রেতা আর পৃষ্ঠপোষকতার অভাবে ক্রীড়াঙ্গন সম্পর্কিত বই বিক্রির বেহাল দশা। বইমেলা ঘুরে আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। স্পোর্টস তো হচ্ছে আমাদের খেলার বিষয়, এটা হচ্ছে মাঠের বিষয়, এটা তো পড়ার কোনো বিষয় না। এই কারণে ওই বই কেনার কোনো চিন্তা নাই আর কি। 21শে গ্রন্থমেলায় হাজারো বইয়ের ভিড়ে খেলাধুলা সংশ্লিষ্ট বই হাতে গোনা। এবারের মেলায় স্টলের সংখ্যা 1084টি, অথচ ক্রীড়াঙ্গনের বই পাওয়া যায় মাত্র 6 থেকে 7টি স্টলে। 15 তারিখ পর্যন্ত নতুন বই এসেছে 1487টি, কিন্তু খেলাধুলা নিয়ে নতুন বইয়ের চিত্রটা একেবারেই বিপরীত। বইমেলার তথ্যকেন্দ্র আর স্টল ঘুরে নতুন বইয়ের দেখা মিলল মাত্র 2-3টি, আর পুরনো নতুন মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যাটা সর্বসাকুল্যে ডজন খানেকের বেশি হবে না। মাশরাফি সাকিবদের বীরত্ব গাথা নিয়ে লেখা বইয়ের পাশেই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের ইতিহাস, কিন্তু ক্রেতাদের ভ্রুক্ষেপ নেই সেদিকে। কেন এই অনীহা? প্রকাশকরাই বা কেন আগ্রহ দেখান না, তার কারণ জানতে চাই প্রকাশকদের কাছেই। খেলার বই বা স্পোর্টসের বই কম বাজারে, এই কারণে পাঠক এসে ভ্যারাইটি পাচ্ছে না যে সে দেখে শুনে বই নিবে। তো ম্যাক্সিমাম লেখক বলবো যে স্পোর্টসের থেকে দূরে। আগ্রহর কম একটা কারণ তো আছে যে বইয়ে ক্রিকেট ওটা দেখতেই হয়তো বেশি পছন্দ করে। আরেকটা বলবো বইও কম, যে আপনি খুব বেশি বই পাবেন না, যে ক্রেতারা ওখান থেকে বেছে বই নিবে। স্পোর্টস নিয়ে আরও অনেক বই করতে হবে, অনেক ধরনের বই আসতে হবে, তাহলেই দর্শক অনেক বইয়ের মাঝের থেকে তার পছন্দের বইটা নিতে পারবে। অবশ্য গল্পভেদে কখনো কখনো দৃশ্যটা ভিন্ন, যার প্রমাণ কিংবদন্তি গোলকিপার আমিনুল হকের বায়োগ্রাফি আর নিউরাল জার্নি অব ক্রিকেট। খুব ভালো সাড়া পাচ্ছে, অনেক অন্যান্য বইয়ের তুলনায় দ্য নিউরাল জার্নি অব ক্রিকেটার আমি আমার পাবলিকেশন থেকে বেশ সাড়া পাচ্ছি। এই বইটি আসলে একজন ক্রিকেটারের যে নিউরাল যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো এই বইটির মধ্যে দেওয়া আছে। ভালো সাড়া পাচ্ছি, যদিও বইটা গতকালকে আসছে। এই যাবৎ প্রায় 1500 কপির মতো আমার সোল আউট হয়ে গেছে। আমিনুল হকের জনপ্রিয়তার কারণে। এটার সবচেয়ে বড় সমস্যাটা আমাদের হলো কি, আমাদের এই প্রজন্ম এখন তেমন একটা বই পড়ে না। খেলা দেখতে পছন্দ করে, ক্রিকেট, ফুটবল খেলা দেখতে পছন্দ করে, কিন্তু বই পড়তে পছন্দ করে না। খেলাধুলার বইয়ের কাটতি নিয়ে সাফল্যের গল্প মেলে কালেভদ্রে। 2-1টি ব্যতিক্রম আগামীতে নিয়মিত ঘটনায় পরিণত হয়ে প্রকাশনা জগৎকে সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়ামোদীদের। স্পোর্টস দেখার বিষয়, পড়ার বিষয় নয়। সোশ্যাল মিডিয়াতেই ক্রীড়ার পাঠ শেষ, বইয়ের পাতায় ওঠার মতো গভীরতা নেই। আসলেই কি তাই? বইমেলায় অনেকটা অবহেলাতেই পড়ে আছে স্পোর্টস বিষয়ক বইগুলো, যার অন্যতম কারণ ক্রেতাদের আগ্রহের কমতি। অথচ খেলার মাঠেও মাঠের বাইরে এমন কিছু গল্প আছে যা দিয়ে জগৎখ্যাত ফিকশন, নন ফিকশন লেখা যায়, ক্রেতাদের আকর্ষণ করা যায়। আর এই দায়িত্বটা স্পোর্টস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করবো এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ, পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন, জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা। সংখ্যালঘুদের রক্ষা সরকারের দায়িত্ব হল সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নির্বাচনে মাঠ প্রশাসনে নিরপেক্ষতা বজায় রাখতে ডিসিদের নির্দেশ দেবে ইসি, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ। 31 দফার আলোকেই হবে দেশ পুনর্গঠন, মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির লক্ষ্য, বললেন তারেক রহমান।
এবং সচিবালয়ের সামনে প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের অবস্থান, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার শেল ও পানি নিক্ষেপ। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হন facebook.com/tv.এখন, ইউটিউবে যুক্ত হন youtube.com/c/এখন tv।